আপনি বুঝবেন কিভাবে যে আপনার শিশুর অটিজম আছে বা আপনার শিশু অটিজম ভুগছে? এটা বোঝার একটা উপায় আছে, সেটা হলো যে একটা স্ট্যান্ডার্ডাইজ একটা অ্যাসেসমেন্ট ফলো করা। ঠিক তেমনই একটা স্ট্যান্ডার্ডাইজ অ্যাসেসমেন্ট বা একটা স্ট্যান্ডার্ডাইজ অ্যাসেসমেন্ট সিস্টেম নিয়ে আজ কথা বলবো। সেই সিস্টেমটার নাম হলো DSM-5, ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল, যেটা আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন দীর্ঘ 10 বছরের প্রচেষ্টায় সারা পৃথিবীতে বিভিন্ন সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্টরা এবং বিভিন্ন থেরাপিস্ট এই শিশুদের উপরে গবেষণা করে তারা একটা ডায়াগনস্টিক একটা ম্যানুয়াল তৈরি করেছে। সেই ম্যানুয়ালটার মধ্যে হাজার হাজার পৃথিবীতে যত রোগ আছে সবগুলা রোগের নাম এবং কী কী ক্রাইটেরিয়া, সেই রোগগুলোতে কী কী ক্রাইটেরিয়া থাকলে আমরা সেই রোগের মধ্যে ফেলবো বা সেই ডিসঅর্ডারের মধ্যে ফেলবো, সেটা বোঝার জন্য আসলে এই বইটা DSM-5 বলা হয়। আচ্ছা, তো এখন আমরা জানবো যে অটিজম ডায়াগনোসিসটা কীভাবে করবো। তাহলে তো এই DSM-5 আলোকে আমরা অটিজম ডায়াগনোসিসটা করার জন্য আমাদের মূলত তিনটা জিনিস মূলত প্রথম প্রয়োজন হবে। তিনটা, আমি সবসময় কিন্তু একটা কথা বলি যে ফার্স্ট যে জিনিসটা হলো সেটা হলো যে সোশ্যাল কমিউনিকেশন অ্যান্ড সোশ্যাল ইন্টারেকশন, মানে সামাজিক যোগাযোগ এবং সামাজিক মিথস্ক্রিয়া ডেফিসিট থাকবে। মানে এই সকল বাচ্চারা সামাজিকভাবে মেলামেশা করতে পারবে না। সামাজিক যে ইন্টারেকশনগুলো, সেই ইন্টারেকশনগুলোতে সে সুন্দরভাবে সফলভাবে সে ইনভলভ হতে পারবে না। যেমন সালাম দেওয়া, কুশলাদি বিনিময় করা, ফেসিয়াল এক্সপ্রেশন, সোশ্যাল স্মাইলটা দেখলে হাসি দেওয়া, আদান প্রদান করা, এই যে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা, হ্যাঁ, ভার্বাল এবং নন ভার্বাল, এইখানে ওদের একটা যোগাযোগের ক্ষেত্রে তাদের একটা দুর্বলতা থাকবে। পাশাপাশি সামাজিক সম্পর্ক তৈরি করা, যেমন বন্ধুত্ব তৈরি করা, ফ্রেন্ডশিপ তৈরি করা, হ্যাঁ, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, এই জিনিসগুলোতে ওদের ল্যাকিংস থাকবে। এই জন্যই কিন্তু আমি সবসময় একটা কথা বলি যে কেন গ্রুপ থেরাপিটা আপনার শিশুর জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, একসাথে অনেকগুলো বাচ্চা একসাথে কাজ করাটা কেন ইম্পর্ট্যান্ট, কারণ আদারওয়াইজ এই সোশ্যাল কমিউনিকেশন এবং সোশ্যাল ইন্টারেকশন, এমনি অটিজমের ডায়াগনোসিস হলো আপনার সামাজিক যোগাযোগে পিছিয়ে থাকবে। তারপরে আমরা সো কল্ড 1:1 এডুকেশনে গিয়ে বাচ্চাগুলোকে আরও পিছিয়ে দিচ্ছি। জিনিসটা কেমন হয়ে গেল না? আচ্ছা, 2 নম্বরে যেটা হলো রেস্ট্রিক্টেড রিপিটিটিভ প্যাটার্নস অফ বিহেভিয়ার। হ্যাঁ, এটা হলো রেস্ট্রিক্টেড এবং রিপিটিটিভ প্যাটার্নস অফ বিহেভিয়ার। একটা বিহেভিয়ার বারে বারে করবে, যেমন স্টিরিওটিপিক্যাল বিহেভিয়ার, রিপিটিটিভ বিহেভিয়ার, যেমন হ্যান্ড ফ্ল্যাপিং আছে, শব্দ আছে মুখ দিয়ে, এই ধরনের বিহেভিয়ারগুলো, বা একটা খেলনার পরে একটা খেলনা এইভাবে সাজাবে, লাইন ধরে ধরে সাজাবে। হ্যাঁ, ইকোলেলিয়া আছে, প্যারট লাইক স্পিচ, কেমন আছো, আমি ভালো আছি, তুমি কেমন আছো, তুমি কেমন আছো, তুমি কেমন আছো, একই কথা বারবার বলা, একই কথা রিপিটেশন করা, আমি যেটা বলতেছি সে সেটাই শুধু কপি করা, এই ধরনের জিনিসগুলো কিন্তু বাচ্চাদের মধ্যে থাকে। রিপিটিটিভ ওয়েতে সে স্পিকিংগুলো এইভাবেই করে, তুমি কেমন আছো, তুমি কেমন আছো, তুমি কেমন আছো, এভাবে। ফিক্সড রুটিন, এই ধরনের বাচ্চারা একটা ফিক্সড রুটিনে থাকতে পছন্দ করে, মানে কোনো ধরনের রুটিন চেঞ্জ হবে সেটা সে পছন্দ করে। মানে লাইফ স্কিলে যে রুটিনগুলো আছে, সকালে উঠে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এটাই করতে হবে, অন্য কিছু করা যাবে না। হ্যাঁ, মানে ফ্রাইডেতে আউটিংই করতে হবে, ফ্রাইডেতে অন্য কিছু করা যাবে না। ক্লিয়ার? এই জিনিসগুলো ফিক্স থাকে রুটিনে, খুবই পরিবর্তন একদমই পছন্দ করা, এবং তাদের ইন্টারেস্টটাও ফিক্স থাকে। যেমন তারা একই ধরনের সারাদিন খালি আর্টই করবে, মানে সারাদিন আর্ট করবে, একটা খেলনা দিয়েই থাকবে, একই ধরনের খাবার সবসময় খাবে, একই টেলিভিশন প্রোগ্রাম সবসময় দেখবে, হ্যাঁ, একই জিনিস বারবারে কাজ করতে চাবে। তো এই রিপিটেশনটা তাদের মধ্যে ফিক্সেশন থাকে। হ্যাঁ, এই জিনিসটাকে বলা হয় রেস্ট্রিক্টেড অর রিপিটিটিভ প্যাটার্নস অফ বিহেভিয়ার। আরেকটা যেটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটার মধ্যে যেটা হলো সেন্সরি প্রবলেম। DSM-5 কিন্তু আপনার সেন্সরি প্রবলেমটাকে খুব গুরুত্বপূর্ণভাবে দেখা হয়েছে যে শিশুটা কি হাইপার ওর হাইপোসেন্সিটিভিটি। হ্যাঁ, হাইপার এবং হাইপোসেন্সিটিভিটি, আমাদের যে সেন্সরি সিস্টেমটা আছে 8টা সেন্সরি সিস্টেম, সেই 8টা সেন্সরি সিস্টেমে তার কোনো সমস্যা আছে কি না। হ্যাঁ, ভিডিওটা যেন বড় না হয় আমি খুব শর্টলি বলতেছি। যেমন 8টা সেন্সরি সিস্টেমের মধ্যে পঞ্চেন্দ্রিয়, যেমন চোখ, নাক, জিহ্বা, কান, ত্বক, ঠিক না, এই যে 8টা সেন্সরি সিস্টেম, এই যে 5টা গেল, ঠিক না, এই যে ত্বক, হ্যাঁ, চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক, 5টা গেল। আরও যে 3টা সেন্সরি সিস্টেম আছে খুব ইম্পর্টেন্ট, ভেস্টিবুলার, প্রোপ্রিওসেপশন অ্যান্ড ইন্টারোসেপশন। এই সিস্টেমগুলোতে কোনো ধরনের সমস্যা আছে কিনা, সেটা হাইপার হতে পারে বা হাইপো হতে পারে, ঠিক না, এই সমস্যাগুলো আছে কিনা সেটা দেখতে হবে। আর ফাইনালি যে জিনিসটা হলো যে ইমাজিনেশন আর প্রিটেন্ড প্লে, বাচ্চাটা কাল্পনিক খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে কিনা, কাল্পনিক খেলা খেলতে পারে কিনা। একটা মেয়ে বাচ্চা পুতুল দিয়ে খেলবে, একটা ছেলে বাচ্চা গাড়ি দিয়ে খেলবে, প্লেন দিয়ে করে খেলবে, গাড়ির চাকাটা দিয়ে সারাক্ষণ ঘোরাবে না, এই জিনিসটা কিন্তু করবে না। সে মিনিংফুলি কোনো একটা খেলা খেলতে পারে কিনা, একদম মিনিংফুল,
মানে সে গঠনমূলকভাবে কোনো একটা খেলা খেলতে পারে কিনা, তাহলে কিন্তু এই ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকলে তাহলে আমরা বুঝতে পারবো যে শিশুটা অটিজমে ভুগছে কি না, অটিজম বৈশিষ্ট্যগুলো তার মধ্যে বিদ্যমান আছে কি নাই। তার মধ্যে একটা দুইটা কিন্তু সিমটম থাকতেই পারে, তাহলে কিন্তু শিশুটাকে অটিজম সরাসরি বলা যাবে না। হ্যাঁ, এটার জন্য অবজারভেশন প্রয়োজন, অনেক অবজারভেশন প্রয়োজন। পাশাপাশি লেভেল অফ সাপোর্ট দিয়ে আপনারা অনেক সময় বলেন, আমাদের কাছে আসেন, বলেন যে আমার বাচ্চা তো লেভেল 1 অটিজম আছে, লেভেল 2 অটিজম আছে, লেভেল 3 অটিজম আছে। আসলে সেটা হলো সাপোর্ট সিস্টেমটা, মানে কতটুকু সাপোর্ট লাগবে সেটা তারা জাজ করে দিচ্ছে, সেটা তারা একটা পারসিভ করছে, তারা একটা আগে থেকে একটা প্রি জাজমেন্ট করছে যে অ্যাসেসমেন্টের ফলে যে আপনার শিশু লেভেল 1-এ আছে, তার মানে আপনার শিশুর খুব সাপোর্ট দরকার। লেভেল 2-তে হলো সাবস্টেন্সিয়াল সাপোর্ট দরকার, যথেষ্ট পরিমাণে সাপোর্ট দরকার। লেভেল 3 মানে তার অবস্থাটা আসলেও খুব খারাপ, খুবই দুর্বল, তার ভেরি সাবস্টেন্সিয়াল সাপোর্ট দরকার, তার খুবই যথেষ্ট পরিমাণে সাপোর্ট দরকার। এই জন্য লেভেল 1, লেভেল 2, লেভেল 3। তো এই হলো অটিজম ডায়াগনোসিস। তো আশা করি সবাই বুঝতে পারছেন। অটিজম সম্পর্কিত যদি কোনো কোশ্চেন থাকে, আপনার শিশুর মধ্যে যদি এই ধরনের কোনো বিহেভিয়ার দেখে থাকেন, দয়া করে আমাদের চ্যানেলটা আপনাদের প্রশ্নগুলো লিখবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে। তো আজ সেই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।